কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? শীত তো এসেই পড়েছে, তার সাথে সাথে পিছু পিছু এসেছে জ্বর, সর্দি, কাশি। এই প্রথম ঠান্ডা তেমনভাবে উপভোগই করা যাচ্ছে না, তাই না? আমার তো গলার অবস্থা বেশ খারাপ, কিন্তু তোমাদের গল্প না শোনালে যে আমারও মনটা খারাপ লাগে। তোমরাও নতুন নতুন গল্পের নতুন নতুন পর্বের আশায় বসে থাকো জানি, তাই তো সব কিছুকে উপেক্ষা করে চলে এলাম নতুন এক গল্প নিয়ে। গল্পের নাম বলার আগে বলতে চাই, তোমরা এখনও যদি কেউ এই ঝুলিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। গল্পের নাম অজান্তে। গল্প রচনা, গল্প পাঠ আর গল্পের সমস্ত চরিত্র রূপায়ণে আমি তোমাদের বন্ধু জলি। আজ আমি তোমাদের এই গল্পের প্রথম পর্ব শোনাতে চলেছি। গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চলো সময় নষ্ট না করে গল্প শোনা যাক। সঠিক সময় শিয়ালদা স্টেশন থেকে শেষ হুইসেল বাজিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টেশন থেকে ধীরে ধীরে বেরোতে থাকে। ঠিক তখনই একটি ছেলে 27-28 বছর হবে দৌড়তে দৌড়তে এসে তার নির্ধারিত কামরাতে উঠে হাঁপাতে থাকে। তারপর বুকে হাত রেখে একটা দীর্ঘশ্বাস নেয়। কিছুক্ষণ পর ও একটু স্থিত হয়ে গেটের দিকে মুখ বাড়িয়ে দেখতে থাকে ট্রেনটি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ও নিজের ব্যাগটা হাতে নিয়ে ভেতরে ঢুকতেই যাবে, তখনই একটা কণ্ঠস্বর কানে যায় ওর। দাঁড়াও দাঁড়াও, স্টপ স্টপ। ছেলেটি মুখ বাড়িয়ে দেখে একটি মেয়ে, 22-23 বছর বয়স হবে। ট্রেনটা ধরার জন্য প্রাণপ্রণ ছুটছে। ছেলেটির কি মনে হতেই ও একটু হেসে নিজের হাতটা বাড়িয়ে দেয়, একদম ফিল্মের নায়কের মতো, আর মুখে বলতে থাকে, রান রান ফাস্ট। বহু কষ্টে ছেলেটি মেয়েটির হাত ধরে তাকে টেনে নিয়ে আসে ট্রেনের মধ্যে। তারপর দুজনেই একে অপরের ওপর হুমড়ি খেয়ে এসে পড়ে। ছেলেটির নাম অর্ণব ঘোষাল আর মেয়েটি হলো রচনা তপাদার। রচনা তাড়াতাড়ি করে অর্ণবের ওপর থেকে উঠে দাঁড়ায়, তারপর বলল, সরি, না থ্যাঙ্কস। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, টেনে তোলার জন্য থ্যাঙ্কস, আর এভাবে পড়ে যাওয়ার জন্য সরি। অর্ণব ওর কথা শুনে হেসে বলল, এইভাবে ঝুঁকি নিয়ে কেউ ট্রেনে ওঠে? কিছু হয়ে গেলে কি হয়ে যেত বলুন তো? রচনা এতক্ষণ হাঁপাচ্ছিল। কিছুক্ষণ পর ও একটু দম নিয়ে বলল, এই দেখুন, জ্ঞান দেবেন না প্লিজ। সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ দিয়ে দিয়েছি, আর বেশি খেজুরে আলাপ করতে আসবেন না, বুঝেছেন? বলেই রচনা হাতের টিকিটটা নিয়ে নিজের সিট খুঁজতে খুঁজতে ভিতরের দিকে ঢুকে যায়। রচনা চলে যেতেই অর্ণব মনে মনে ভাবে, যা বাবা, ভালো কথা বললাম, তার বদলে এই কথা। মনে হয় তার কাটা পাবলিক, যা কি আমার কি। তারপর অর্ণবও নিজের সিট খুঁজে বসতে যাবেই দেখে সামনেই মেয়েটি বসে। অর্ণব স্মার্টলি জিজ্ঞেস করে, এটা কি আপনার সিট? রচনা ওর দিকে তাকিয়ে বলল, আপার বাত। অর্ণব মনে মনে ভাবে, মানে আমার সামনেই সারাক্ষণই তার কাটার সাথে থাকতে হবে? অর্ণব আবার একটু কেশে বলল, আপনি কোথায় যাবেন? এই, আপনার কি দরকার বলুন তো? তখন থেকে গায়ে পড়ে খেজুরে আলাপ করতে আসছেন। বলেই ও ওখান থেকে উঠে ব্যাগটা ওপরে রেখে অন্যদিকে চলে যায়। অর্ণব তাড়াতাড়ি ওপরে উঠে মনে মনে বলল, বাবা, এ মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। কোনো কথা বলা যায় না দেখছি, মেজাজ একদম সপ্তমে। এতটা রাস্তা কারোর সাথে একটু কথাও বলতে পারবো না। কি একটা পাবলিক দিলে তুমি, হে ঈশ্বর। অর্ণব
এদিক ওদিক তাকিয়ে দেখে ওদের কোচে বেশি লোকজন নেই, বেশ ফাঁকা ফাঁকা। কিছুক্ষণ পর একটা হিন্দুস্তানি আসলো লোয়ার বার্থে। তার কিছুক্ষণ পর আরও একজন বয়স্ক লোক আসলো বিপরীতে মিডিল বার্থে। অর্ণব দেখলো বেশ কিছুক্ষণ পর রচনা আসলো। তারপর নিজের সিটে এসে বসতেই ওর ফোনটা বেজে উঠল। রচনা ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দেয়। ওপার থেকে শোনা যাচ্ছে কোনো এক মহিলা কণ্ঠ। কী রে রচু, কোথায় তুই? এভাবে কেউ না বলে চলে যায়? আমি ঘুরতে যাচ্ছি, ভালো লাগছিল না, একটু ব্রেক চাই। ঠিক আছে ঠিক আছে, তো কোথায় যাচ্ছি সেটা তো বল। ট্রেনটা তো শিলিগুড়ি যাবে, দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায়। আমি এখন বলতে পারছি না। কি, তুই শিলিগুড়ি যাচ্ছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত দূরে একা একা, পথে কোনো বিপদ হলে কি হবে বলতো? এই, তোর টিকিটের ডিটেলসটা এক্ষুনি আমাকে সেন্ড কর, আর সামনে যে স্টেশনে ট্রেন থামবে সেখানে নেমে অন্য ট্রেন ধরে এক্ষুনি বাড়ি আয়। না মা, আমি যাব না। তোমরা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, কাঁদিস না এইভাবে। ঠিক আছে, তুই কদিন একটু ঘুরেই আয়, কিন্তু কিছু বুকিং তো করিসনি মনে হয়। তাহলে ওখানে গিয়ে তো অসুবিধায় পড়বি। ঠিক আছে দাঁড়া, আমি বুকিং করে তোকে ডিটেলস সেন্ড করে দিচ্ছি, আর কিছু টাকাও দিয়ে দিচ্ছি তোর অ্যাকাউন্টে। থ্যাঙ্কস মা, লাভ ইউ লটস। কিছু খেয়েছিস? তখন তো রাগ করে বেরিয়ে গেলি। না, কিচ্ছু খাইনি। ট্রেনে কিছু উঠলে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। পৌঁছে কিন্তু খবর দিবি, আর মাঝে মাঝে ফোন করবি। আর বাপির ওপর রাগ করে থাকিস না মা, উনি তোর ভালোর জন্য তো বলে বল। আর বলি কি, ছেলে দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, একবার দেখতে দোষ কি? আর তোর ভালো না লাগলে হবে না, এর জন্য কি এত রাগ করতে আছে বল? দূর, কে না কে চিনি না জানি না, ওভাবে বিয়ে হয় নাকি? আর বাপিও ওই ছেলে ছাড়া বিয়ে দেবে না, দুনিয়াতে যেন আর ছেলে নেই। না রে রচু, উনি খুব ভালো ছেলে, তুই খুব ভালো থাকবি দেখিস। ঠিক আছে, তুই কদিন ঘুরে আয়, তারপর নয় মাথা ঠান্ডা করে ভাববি। এই কথা বলেই রচনার মা ফোনটা কেটে দিল। এতক্ষণ সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল অর্ণব, আর মনে মনে ভাবে, তাহলে এই ব্যাপার, বাড়ি থেকে পালিয়েছেন ম্যাডাম, সত্যি পাগলি একটা মেয়ে। ফোনটা রেখেই রচনা চোখ পুছতে পুছতে ওর চোখ যায় অর্ণবের দিকে। রচনার চোখ ওর দিকে পড়তেই অর্ণব চোখ সরিয়ে নিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দেয়। এতক্ষণ ল্যাপটপে চোখ রেখেই অর্ণব রচনার কথাগুলো শুনছিল। অর্ণব খেয়াল করে রচনা এদিক ওদিক ঝুঁকে কিছু দেখার চেষ্টা করছে, আর বারবার পেটে হাত দিচ্ছে। সেটা দেখে ও বুঝতে পারে ওর খিদে পেয়েছে। রচনার মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা একদম শুকিয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখে ওর জলের বোতলও খালি, আর এখন ট্রেন থামবেও না, ফার্স্ট হল্টতে এখনও 1.5 ঘন্টা বাকি। অর্ণবের একটু কষ্ট হলো ওকে দেখে, কিন্তু আবারও ভাবে আগ বাড়িয়ে কিছু বলতে গেলে যদি আবার রেগে যায়, আর আবার যদি কিছু বলে দেয়। এই ভেবে ও আর কিছু বলল না, তবে মাঝে মাঝে আর চোখে ওকে দেখতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ ওদের দুজনের চোখে চোখে পড়ে যায়। তখন রচনাই অর্ণবকে বলল, সরি, তখন মাথাটা একটু গরম ছিল। আমি আপাতত শিলিগুড়ি যাব, তারপর দার্জিলিং যাব ভাবছি। হঠাৎ রচনা দেখে অর্ণব একটা বিস্কুটের প্যাকেট আর জলের বোতল ওর দিকে এগিয়ে ধরেছে। এই দেখে রচনা ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না, নিন এটা খেয়ে নিন, খিদে পেয়েছে তো। রচনা অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন? কারোর ক্ষুধার্ত মুখ দেখলে বোঝা যায়। রচনা একটু আস্তে করে বলল, কিন্তু আপনি কি খাবেন? আমার কাছে কিছু কেক, বিস্কুট আর জল আছে,
আসার সময় কিনেছিলাম, আর সাথে কিছু খেয়েও নিয়েছিলাম। এখন খিদে নেই। রচনার বেশ খিদেও পেয়েছে, তাই ও দেরি না করে বিস্কুটটা নিয়ে নেয়। তারপর বলল, এরপর কিন্তু আমারটা বাকি থাকলো, আমি দিলেও কিন্তু আপনাকে নিতে হবে। অর্ণব হেসে বলল, ঠিক আছে ঠিক আছে। এতক্ষণে রচনার স্বাভাবিক ভাব দেখে অর্ণব একটু হাঁপ ছেড়ে বাঁচল। রচনা খেতে খেতে বলল, আপনার নামটা তো জানা হলো না। অর্ণব ঘোষাল। আপনার নাম? রচনা তপাদার। অর্ণব নামটা শুনে কিছু একটা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে না পড়তে ও আবার ল্যাপটপে মন দিল। রচনা খেতে খেতে অর্ণবকে ভালো করে খেয়াল করে এতক্ষণে। ছেলেটা বেশি লম্বা নয়, মোটামুটি 5 ফুট 5 ইঞ্চি হবে। গায়ের রং শ্যামবর্ণ, চুল সাধারণ উল্টে ব্রাশ করা, চেহারা মাঝারি, মোটের ওপর দেখতে ভালোই। রচনা ওর দিকে তাকিয়ে আবার বলল, ধন্যবাদ। বারে বারে অত ধন্যবাদ দিতে হবে না। আপনি গল্পের বই পড়েন? তাহলে পড়তে পারেন, আমার কাছে আছে। রচনা হেসে বলল, তাই? দিন তাহলে, ভালোই হয়। বলেই ও হাত বাড়ায়। বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে। অর্ণব ওর কাজ শেষ করে দেখল রচনা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। অর্ণব রচনার মুখের দিকে চেয়ে দেখতে থাকে। মেয়েটা বেশ ছোটোখাটো, মুখটা বেশ মিষ্টি, ঠোঁটগুলো গোলাপি, মুখে কোনো মেকআপ নেই, চুলগুলো লম্বা অবিন্যস্ত হয়ে পড়ে আছে, আর কপালটা বেশ ছোট। এর জন্য মুখটা বেশ মায়াবী লাগছে দেখতে। ওর বেশ নিষ্পাপ লাগে রচনার মুখটা, কিন্তু প্রথম দেখার কথা মনে পড়তেই ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ে। শুনছিলে গল্প অজান্তে। কেমন লাগলো বন্ধুরা গল্পের এই পর্বটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে গল্প পৌঁছে যাবে তোমার কাছে। গল্পের পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।